গল্পটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন। কখন থেকে ফোন করছি তোমাকে, ধরছিলে না কেন? আমাদের সম্পর্কটা কি আদেও আর থাকবে পর্ণা? কিছু কিছু মানুষের জীবনে না তাদের ভালোবাসারা থাকে না, তারা যাকেই ভালোবাসে সেই তাদের ছেড়ে চলে যায়। ছাড় তো ওই ছেলের কথা, বেঁচে গেছিস। ওই ছেলে তোর ঘাট থেকে নেমে গিয়েছে, বামুন হয়ে হাত বাড়ায় চাঁদের দিকে। দাঁড়া, ওর ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যালো, আমি কি পর্ণার সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? আমার আমার সময় যে হয়ে এসেছে পড়া। আবার 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 পরের জন্য দেখা হবে। অপেক্ষা করো, আমার অপেক্ষা করো, আর পরের জন্য তুমি শুধু তুমি শুধু আমার কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধি ভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম। আমরা আমাদের জীবন নিয়ে যেরকম পরিকল্পনা করি সবসময় সেরকম হয় না। অনেক অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনকে ওলটপালট করে দিয়ে চলে যায়, দিয়ে যায় কিছু ক্ষত, যা সারা জীবনেও ভরাট করা হয়তো সম্ভব নয়। কিন্তু এতে থেমে থাকলে চলে না, সবকিছুকে মেনে নিয়েই এগিয়ে চলতে হয়। এটাই জীবনের মূল সত্য। তাই রবি ঠাকুর লিখেছেন, মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লো সহজে। আমাদের আজকের গল্পটাও কিছুটা সেই রকম। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, কৌস্তভ দাসের কলমে দমকা বাতাসের ক্ষত। আজকে সবে মাসের 20 তারিখ। এদিকে এখনই অয়নের হাত পুরো ফাঁকা। টিউশনি করে যে কটা টাকা সে জমিয়েছিল সবটাই তার বাবার ওষুধ কিনতে গিয়ে খরচ হয়ে গেছে। এখন কিভাবে যে বাকি মাসটা সে চালাবে এটাই বুঝে উঠতে পারছিল না অয়ন। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করে সে দেখল পর্ণা ফোন করছে। রিসিভ করে ফোনটা কানে দিতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে ধমক শুনতে পায় সে। কখন থেকে ফোন করছি তোমাকে, ধরছিলে না কেন? না মানে আসলে টিউশন পড়াতে এসেছিলাম তো, এক্ষুনি বেরোলাম, তোমায় ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই তো। আমার কি চিন্তা হয় না বুঝি? সারাদিন আজ একবারও ফোন করোনি, কাল রাতেও তাড়াতাড়ি ফোন কেটে দিলে। কি একটা কাজ আছে বলে। তোমার কি হয়েছে বলবে তো আমাকে? এদিকে বাড়িতে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, আমাকে এত দিক সামলাতে হচ্ছে, আমি আর পারছি না। এর মধ্যে তুমি আমাকে এরকম চিন্তার মধ্যে ফেললে আমি কি করে থাকি বলো? আসলে বুঝতেই পারছো, রিসেন্টলি বাবার অপারেশনটা হলো, জমানো টাকা পয়সা যা ছিল তা সবই, কিন্তু এখনো বাবার
অনেক কটা ওষুধ কেনা বাকি রয়েছে, অথচ হাতে টাকা পয়সা নেই। তাই একটু বেশি বেশি করে পড়িয়ে দিচ্ছি স্টুডেন্টদের। তাহলে যদি ওদের বাড়ির লোকেদের কাছে একটু অ্যাডভান্স কিছু চাওয়া যায়। তোমার হাতে টাকা নেই এই কথাটা তুমি আগে আমাকে বলবে না? তোমার বাবা মানে তো আমারও বাবা, আর আর তাছাড়া তুমি তো আর আমার পর কেউ নও। আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটার বাবার শরীর খারাপ, আর সে এদিকে আমায় কিছু না বলে এরকম ছাত্র পড়িয়ে তাদের বাড়ির লোকের কাছে হাত পাতবে? সেটা হবে না। দাঁড়াও 1 মিনিট। এই বলে পর্ণা ফোনটা কেটে দেয়। অয়ন দাঁড়িয়ে রয়েছে একটা অন্ধকার সরু গলির পাশে। তার জীবনটাও কয়েক মাসে এরকম অন্ধকারে ডুবে গেছে। একমাত্র আলোর ঠিকানা হিসেবে রয়ে গেছে শুধুমাত্র পর্ণা। এত দিক সামলেও মেয়েটা তার হাত ছাড়ে। এইটা ভেবেই আরো কষ্ট হয় অয়নের। যদি তার সাথে অয়নের বিয়েটা ঈশ্বরের কৃপায় হয়েও যায়, তবুও বিয়ের পরে কি অয়ন তাকে সুখী রাখতে পারবে? কিভাবে সুখী রাখবে সে? তার নিজের উপার্জন বলতে তো তেমন কিছুই নেই। অয়ন অর্থাৎ অয়ন মুখার্জি এক ছাপোষা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোট থেকেই বাড়িতে অভাব থাকলেও তার মা বাবা কোনোদিনই সেটা তাকে বুঝতে দেননি। কিন্তু মাস 6 আগে তার মা হঠাৎ এক অ্যাক্সিডেন্টে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই তার বাবার শরীরটা কেমন যেন ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। একদিন রাস্তায় চলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। তারপর থেকে শরীরের একটা দিক প্যারালাইসিস হয়ে গেছে। এরপর গত মাসে তার একটা অপারেশন করতে হয়। অয়ন সবকিছুই সামলে নেয়, কিন্তু একমাত্র সেই জানে তার বর্তমান অবস্থা কতটা খারাপ। সরকারি চাকরির স্বপ্ন দেখত সে, কিন্তু এখনো পর্যন্ত একটা বেসরকারি চাকরিও জোটাতে পারল না। অথচ প্রতি বছর সে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নেয়, কিন্তু অর্থের বিনিময়ে যেখানে চাকরি কেনা বেচা হয়, সেখানে তার মতো সাধারণ পরিবারের ছেলেরা কিভাবেই বা চাকরি পাবে। তাই এক প্রকার পরিস্থিতির চাপে পড়েই সে টিউশনি শুরু করে। সে নিজে স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিল, কিন্তু তাও আজকের দিনে দাঁড়িয়ে শুধু টিউশনি করে কিছুই হয় না। এমন সময় আবার তার ফোনটা বেজে ওঠে। পর্ণা আবার ফোন করছে। ফোনটা রিসিভ করে অয়ন। কানে ফোনটা রাখতে সে শুনতে পায়, হ্যাঁ শোনো, আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি, দেখে নিও। কাকুর জন্য ওষুধগুলো ঠিকঠাক কিনে নিও, আর নিজের জন্য এবার একটা শার্ট কেনো প্লিজ। গত 3 মাস ধরে দেখছি একই শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ। কালকে বিকেলে ফাঁকা আছো তো? কালকে বিকেলে বেরোবো, একটু কয়েকটা জিনিস কিনে দিতে হবে তোমায়। নিজে তো জীবনে কিনবে না। আহা, তুমি আবার এসব কেন করছো? আমি আমার অবস্থাটা একটু ভালো হলেই। চুপ করো তো। আমি তোমার জন্য করব না তো কার জন্য করব? আর কাকু তো আমার বাবার মতোই, আমার বাবাই। কারণ বিয়ের পর তো উনি আমার শ্বশুরমশাই হবেন। তাহলে তোমাদের সমস্যার দিনে আমি কেন তোমাদের পাশে দাঁড়াবো না? আমাদের সম্পর্কটা কি আদেও আর থাকবে
পড়না, আমি একটা সামান্য কোনো চাকরিও জোটাতে পারলাম না এতদিন। টিউশনি করে আর আর কতটা সামলাতে পারি? তোমার বাবা এমনিতেই আমাকে ভালো চোখে দেখেন না, আর সেটাই তো স্বাভাবিক। উনি এত বড় মাপের একজন ডাক্তার, আর সেখানে ওনার মেয়ে প্রেম করছে কিনা একটা গরিব ঘরের ছেলেকে, যে একটা সামান্য চাকরিও জোটাতে পারে না। সোজা কথায় শিক্ষিত বেকার। এভাবে বলো না, তুমি তো চেষ্টা করছো। দেখো দেখো, একটা চাকরি তুমি ঠিক পেয়ে যাবে, আর একটা চাকরি পেলেই দেখবে বাবাও আর তোমাকে কোনো আপত্তি করবে না। এই কদিন না হয় একটু কষ্ট করে নিই আমরা। মাঝে মাঝে ভাবি, গত জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, তাই এই জন্মে তোমার মতো একজনকে পাশে পেয়েছি। পড়না, এভাবেই থেকে যেও পড়না, তাহলেই আমি সবকিছু অর্জন করে নিতে পারবো। ঠিক আছে ঠিক আছে, এখন আর বক্তৃতা দিতে হবে না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাবধানে বাড়ি যাও। আর শোনো, আজ রাতে আর ফোন করো না, বাবা থাকবে আজ বাড়ি। আচ্ছা, রাখলাম। অয়ন ফোনটা কেটে দেয়, তারপর উদাস পায়ে হাঁটা লাগায় তার বাড়ির দিকে। মাঝে মাঝে তার নিজেকে বড্ড হিরো মনে হয়। কিছুই অ্যাচিভ করতে পারলো না সে জীবন। আদেও কি ভবিষ্যতে পারবে? কয়েকদিন ধরে তার মায়ের কথা খুব মনে পড়ছে। ছোটবেলা থেকেই সে খুব মায়ের নেওটা ছিল। মায়ের হাত ধরে প্রথম স্কুলে যাওয়া, স্কুল থেকে আসার পথে ঝালমুড়ি মাখা খাওয়া, তারপর মা যখন স্নান সেরে ভিজে চুল শুকোনোর জন্য বসতো, তখনই সে দৌড়ে মায়ের কোলে এসে মাথা রাখত, আর তার মা তার মাথায় বিলি কেটে দিত। দিনগুলোর কথা মনে পড়তেই এখন অয়নের চোখ দুটো ভিজে ওঠে। আকাশের দিকে তাকিয়ে সে দেখলো একটা তারা জ্বলজ্বল করে সারা আকাশের মাঝে থেকে কেবল যেন তাকেই দেখছে। ওটাই কি তার মা? তাকে সব সময় দূর থেকে নজরে রাখে। অয়নের পা ভারী হয়ে আসে, শরীরটা আর দিচ্ছে না। এদিকে বিশ্রাম নেওয়ারও জো নেই। কোনো মতে আস্তে আস্তে হেঁটে বাড়ি পৌঁছল সে। ফিরে দেখে বাবা ঘুমিয়ে পড়েছে। কাঁধে থেকে সাইড ব্যাগটা নামিয়ে একটা চেয়ারে ঝুলিয়ে রাখে সে। তারপর ধীরে ধীরে বিছানায় তার বাবার পাশে এসে বসে। বাবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে সে। অয়নের তার বাবার জন্য কষ্টটা বেশি হয়। তার বাবা মাকে খুব ভালোবাসত। দুজনের লাভ ম্যারেজ ছিল। কোনো দিন সে তার বাবাকে দেখেনি তার মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলতে। সেই তার মা যখন মারা গেল, তার বাবা পুরো ভেঙে পড়েছিল। বাবার দিকে চোখ তুলে তাকাতে পারত না সে। বাবা তার মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারেননি, আর সেই আঘাত থেকে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যান তিনি। আজকের বিছানায় শোয়া মানুষটার সাথে সেই প্রাণবন্ত মজার মানুষটার কোনো মিলই খুঁজে পায় না অয়ন। একটু পরে ফ্রেশ হয়ে ব্যালকনিতে একটা চেয়ারে এসে বসে সে। অয়নদের বাড়ির ব্যালকনি থেকে রাতের আকাশটা অনেকটা দেখা যায়।
অয়নের যখন খুব মন খারাপ হয় তখন সে এখানে এসে বসে। রাতের আকাশের ভিড়ে সে খুঁজে নিতে চায় নিজেকে, নিজের প্রকৃত সত্তাকে। পরের দিন সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে যায় অয়নের। চোখ খুলে সে নিজের মোবাইলটাকে অন করতে যেতেই দেখে সেটি সুইচ অফ হয়ে পড়ে রয়েছে। হয়তো চার্জ শেষ, তাই সে তাড়াতাড়ি উঠে সেটা চার্জে বসিয়ে দেয়। পর্ণাকে ফোন করার কথা ছিল সকালবেলায়, কাল রাতে সে ফোন করতে বারণ করেছিল। ভেতরের ঘরে ফোনটা চার্জে বসিয়ে তার বাবার কাছে আসতেই সে দেখে তার বাবাও ঘুম ভেঙে উঠে আছেন। এক মনে কি যেন ভাবছেন। বাবা, কি ভাবছো? ওহ, তুই? না রে, তেমন কিছুই না। ভাবছিলাম তোর মা এত অভিমান কেন করলো রে, যে আমাদের ছেড়ে চলেই গেল। কোনো কি ভুল করেছিলাম আমি যে এভাবে শাস্তি দিল? তোর কথাও ভাবি যে তুই এত মা মা করতিস, সেই মাকে ছাড়া একেবারে কত বড় হয়ে গেলি। সব কাজ নিজেই একা সামলাচ্ছিস এখন। তুমি কেন ভুল করলে বাবা? এটা আমাদের ভাগ্যে ছিল। তুমি তো মাকে ভালোবাসতে, তাহলে এটা কেন ভাবছো যে মা তোমাকে শাস্তি দেওয়ার জন্য ছেড়ে চলে গেল? ভালোবাসার মানুষ কি কখনো ছেড়ে যায়? আসলে কি বলতো, কিছু কিছু মানুষের জীবনে না তাদের ভালোবাসারা থাকে না। তারা যাকে ভালোবাসে সেই তাদের ছেড়ে চলে যায়। দিন শেষে মানুষটা হয়ে পড়ে একা, বড় একা। আমি আছি তো, তুমি কেন এসব ভাবছো বলো তো? এই সারাদিন এইসব ভাবো আর শরীরটা আরো খারাপ করে। একদম এসব মনে করবে না। আচ্ছা বলছি, আমাকে একটু বেরোতে হবে এখন। ঘরে খাবার কিচ্ছু নেই, তুমি চুপচাপ শুয়ে থাকো, এসব উল্টো পাল্টা না ভেবে। এই যে তোমার ফোনটা হাতের কাছে রেখে গেলাম, কোনো দরকার হলে আমাকে ফোন করবে। আসছি আমি এক্ষুনি। এই বলে অয়ন উঠে পড়ে, চার্জ থেকে ফোনটা খুলে নেয়, তারপর একটা বাজারের ব্যাগ হাতে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে সবে 4-5 পা মতো হেঁটেছে, এমন সময় একটা গাড়ি হঠাৎ তার সামনে এসে সজোরে ব্রেক কষে। আর একটু হলেই অয়নের একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে পারত। সে গাড়িওয়ালাকে চিৎকার করে কিছু বলতে যাবে, এমন সময় গাড়ি থেকে নামলেন এই শহরের অন্যতম বিখ্যাত ডাক্তার ডক্টর প্রকাশ গুপ্ত। এনাকে অয়ন চেনে আরো একটা কারণ, ইনি পর্ণার বাবা। প্রকাশবাবুকে দেখে অয়ন নিজের মধ্যেই গুটিয়ে গেল। সে জানে প্রকাশগুপ্ত ওকে পছন্দ করে না, তাহলে হঠাৎ এই সময়ে তার সামনে এলেন কেন? কিছু কি ঘটেছে? ডক্টর প্রকাশগুপ্ত অয়নের সামনে এগিয়ে এলেন, তারপর ওর চোখে চোখ রেখে বললেন, শোনো ছেলে, আমি আগেও তোমাকে বলেছি তোমাকে আমার পছন্দ না, কিন্তু তাও তুমি আমার মেয়ের সাথে সম্পর্কে থেকেছ। আমি তোমাকে 6 মাস সময় দিয়েছিলাম যে কোনো একটা চাকরি জোগাড় করার জন্য, সে সময়ও শেষ হয়েছে। এখন ভালোই ভালো আমার মেয়ের জীবন থেকে সরে যাও, নইলে আমার খারাপ রূপটা খুব কম লোকই দেখেছে। সেই খারাপ রূপটা কিন্তু আবার তোমাকেও দেখতে হবে। আশা করি সেটা খুব ভালো হবে না তোমার জন্য। স্যার, এভাবে বলবেন না প্লিজ। আমি পর্ণাকে সত্যিই ভালোবাসি। আমাকে আমাকে আপনি আর কয়েকটা দিন সময় দিন প্লিজ স্যার, প্লিজ। আমি পেয়ে যাব, একটা না একটা কোনো চাকরি আমি ঠিক পেয়ে যাব। রিসেন্ট একটা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি পাশ করে গেছি। এবার
শুধু ইন্টারভিউটা বাকি, প্লিজ আর কয়েকটা দিন সময় দিন। শোনো, আমি এক কথার মানুষ। তুমি আমার কাছে সময় চেয়েছিলে, আমি তোমাকে সময় দিয়েছি, তবে আর নয়। এবার তুমি তোমার পথ দেখো। পর্ণা আমার একমাত্র মেয়ে, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আর যেন তোমাকে কোনো দিন ওর আশেপাশে ঘুরঘুর করতেও না দেখি। না হলে তোমার বাবা তো অসুস্থ, তাই না? বাড়িতে একা থাকেন, তাই তো? কথাগুলো মাথায় রেখে চলি। ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি দেখা গেল তার। এই কথাটা বলেই তিনি হন হন করে হেঁটে গাড়িতে উঠে বসলেন। তারপর সেই গাড়িটা অয়নের মুখের ওপরে ধোয়া ছেড়ে বেরিয়ে গেল। শুধু অয়ন পাথরের মতো দাঁড়িয়ে রইল। লোকটা শেষের কথাগুলো কি বলে গেল? হঠাৎ করে এই কথা বলার কারণ কি? যে তার বাবার শরীর খারাপ, তিনি একা বাড়িতে থাকেন। তবে কি না, আর ভাবতে পারে না। বাবাকে নিয়ে কোনো রিস্ক নেবে না সে। পর্ণার সাথে আর সম্পর্ক রাখা চলে না তার। কতজনেরই তো সম্পর্ক টেকে না বাড়ির লোক না মেনে নেওয়ার কারণ। এটাও সেরকমই হোক। সে তাড়াতাড়ি বাজারে গিয়ে একটু বাজার করে বাড়ি চলে আসে। ক্রমাগত তার মনের মধ্যে ভয়ের পাহাড় যেন একটু একটু করে বেড়েই চলেছে। মা মারা যাওয়ার পর থেকে তার বাবাই তার কাছে সব। সেই বাবার কিছু হয়ে গেলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না সে। বাড়ি এসে দেখে বাবা আবার ঘুমিয়ে পড়েছে। থাক, আর ডাকাডাকি করে লাভ নেই এখন। আর এইসব কথা তো ভুলেও বলা যাবে না। এতক্ষণ পর মোবাইলের সুইচ অন করে সে। অন করতেই দেখে পর্ণার 20টা মিসড কল। এতগুলো মিসড কল দেখে স্বভাবতই অয়ন ঘাবড়ে গিয়ে যখন কল ব্যাক করতে যাবে, তখনই তার মাথায় ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ে যায় পর্ণার বাবার শাসানিগুলো। না, সে আর ফোন করবে না তাকে। যাই হয়ে যাক, আর সে কোনো যোগাযোগ রাখবে না। আবার ফোনটা সুইচ অফ করে দেয় সে। হ্যাঁ, সে ভীতু। সে কাছের মানুষদের হারিয়ে ফেলার ভয়ে আজ জর্জরিত। এই যে পর্ণার সাথেও সম্পর্ক আর থাকবে না, এটা ভেবেই তার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে। কিন্তু এটা না করলে যে তার বাবার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেটা তো সে মেনে নিতে পারবে না। আজ এতদিন পর অয়নের চোখ ভারী হয়ে আসে জলে। বাঁধ ভেঙে জল নামে আজ অয়নের চোখে। কান্নায় ভেঙে পড়ে সে। কেন কেন তার সাথেই খারাপগুলো হয় সব সময়? সবাইকে কেন সে হারিয়ে ফেলে? তখনই তার মনে পড়ে যায় তার বাবা তাকে কি বলেছিল। তার বাবাও নাকি যাদেরকেই ভালোবেসেছেন তারাই তাকে ছেড়ে চলে গেছে। সেই একই বিষয় তারও সাথে ঘটছে। সে আর নিতে পারছে না। প্রতিনিয়ত এই আঘাত পেতে পেতে সে ক্লান্ত হয়ে পড়েছে। তবে না, তাকে ভেঙে পড়লে যে চলবে না। এখন তাকে শক্ত থাকতেই হবে। তার বাবার প্রয়োজন তাকে, বাবার পাশে দাঁড়াতেই হবে। আর এমন একটা চাকরি পেতে হবে যাতে সে এই মুখোশধারী লোকটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে চেষ্টা করতে থাকলে ভগবানকেও পাওয়া যায়। চোখের জল মুছে উঠে পড়ে সামনে যে এখন তার অনেক বড় কাজ। আজকে বিকালে একটা পড়ানো ছিল অয়নের, কিন্তু সে যায়নি। আজকের দিনটা একটু সে নিজের মতন করে কাটাতে চায়। তাই বিকাল হতে না হতেই সে চলে এসেছে নিজেদের বাড়ির ছাদে।
একান্তে নিভৃতে কিছু সময় কাটানোর জন্য। সাথে এনেছে তার লেখার খাতা। অয়নের একমাত্র শখ লেখা। নিজের মনের সমস্ত কথা সে ছন্দের আকারে সাজাতে ভালোবাসে। ছোট থেকেই এই শখের জন্য সে বাকি আর 5 জনের চেয়ে ছিল আলাদা। তার লেখার খাতাটি যেন তার পরম বন্ধু, যাকে মন খুলে সবকিছু বলা যায়। তবে আজ আর লিখতে ইচ্ছা করছিল না। আজ তার মনে হচ্ছিল কিছু পড়তে। তার জীবনের এতগুলো দিন যেগুলোকে সে সাজিয়ে রেখেছে তার এই খাতার পাতায়, আজ অনেক দিন পর সেই পাতাগুলো উল্টে দেখতে ইচ্ছা করছে তার। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎই একটা লেখার উপরে চোখ পড়ে তার। ওপরে তারিখের জায়গায় লেখার তারিখটা দেখে মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন দুপুরে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়। সেদিন সকালেই এই কবিতাটা লিখেছিল সে। আজ কি মনে হলো, গলা ছেড়ে কবিতাটা পড়তে ইচ্ছা হলো তার। কে জানে, তার মাও হয়তো কবিতাটা শোনার জন্য উৎসাহী। তিনি হয়তো আশেপাশ থেকেই শুনছেন। সময় এসেছে ফুরিয়ে যাওয়ার, হয়েছে আকাশ ভারী। সময় এসেছে ঝরা পাতার, শূন্য হলো বৃক্ষসারি। যাওয়ার বেলা সবার তরে ছিল যত অভিমান, সবটা গেলাম উজাড় করে, নতুন রে করলাম বড়। লেখাটা পড়তে পড়তে এতই বিভোর হয়ে গিয়েছিল অয়ন যে সে বুঝতেই পারেনি কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে একজন। হঠাৎই একটা হাতের স্পর্শে চমকে পিছনে তাকাতে এসে দেখে পর্ণা দাঁড়িয়ে আছে। অয়নের বাড়িতে পর্ণা কোনোদিনই আসেনি, তাই তাকে যে এখানে দেখতে পাবে অয়ন কল্পনাও করেনি করতে। কিছুক্ষণ তারা দুজনে কেবল দুজনের চোখের দিকে তাকিয়ে থাকল। দুজনেরই মনে হচ্ছে সময় যেন থমকে গেছে, পৃথিবী স্থির হয়ে গেছে। আর কেউ কোথাও নেই, শুধু আছে তারা দুজন। পর্ণাই প্রথম কথা বলা শুরু করে। সকাল থেকে কতবার ফোন করেছি সেটা খেয়াল করেছো? আর তুমি তুমি আমায় ইগনোর কেন করছো? কি দোষ করেছি আমি? কেন এভাবে কষ্ট দিচ্ছ আমায়? পর্ণা, তুমি ভুল বুঝছো আমায়। আমিও চাই না তোমায় ছেড়ে থাকতে, কিন্তু পরিস্থিতি এমন যে। কি পরিস্থিতি? বাবা এসে হুমকি দিয়ে গেছে বলেই কি আমাকে ছেড়ে দেবে তুমি? এই ভালোবাসো তুমি আমায়? তুমি জানো না পর্ণা, তোমার বাবা আমাকে বলেছে যে তোমার জীবন থেকে না সরে গেলে উনি আমার বাবার বড় ক্ষতি করে দেবে। আর মা মারা যাওয়ার পর আমার বাবাই আমার কাছে একমাত্র সম্বল। বাবাকে নিয়ে কোনো ঝুঁকি আমি নিতে পারবো না পর্ণা। আর তাছাড়া সত্যি কথা এটাই যে আমাদের সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, এটাই সত্যি। একটু ভেবে দেখো তো। ঠিক আছে, বুঝে গেছি, চলে যাচ্ছি, আর আসবো না তোমার সামনে। ভালো থেকো। পর্ণা শোনো আমার কথাটা, ভুল বুঝো না আমায়। শোনো। ব্যর্থ ডাক। পর্ণা অভিমানে মুখ ভার করে দ্রুত পায়ে নেমে গেল নিচে। তারপর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। অয়ন পিছনে দৌড়ে এসেও থামাতে পারল না তাকে। শেষ, সবকিছু শেষ। আটকে রাখতে পারল না সে তার প্রিয় মানুষটাকে। সে চলে গেল অয়নকে ছেড়ে। এরপর কেটে গেছে 2 দিন। অয়ন অনেক চেষ্টা করেছে পর্ণার সাথে যোগাযোগ করার, কিন্তু পারেনি। পর্ণাও কষ্ট পেয়েছে খুব, কিন্তু
সে আর যোগাযোগ রাখারই চেষ্টা করে। তাছাড়াও সে তার বাবাকে জানিয়ে দিয়েছে যে আর সে কোনোদিন বিয়ে করবে না, কারণ যাকে সে ভালোবেসেছিল তাকেই যখন পাবে না, আর কাউকে সে নিজের স্বামী হিসেবে মানতে পারবে না। তার বাবা খুব হম্বিতম্বি করেছিল, কিন্তু মেয়ের জেদের সামনে তিনি আর কিছুই বলতে পারেন। এর প্রায় সপ্তাহখানেকের মাথায় পর্ণার বাবার একটা ইমিডিয়েট সার্জারি করা হয়। সার্জারির পর ওনার ক্রিটিক্যাল অবস্থার দরুন রক্তের প্রয়োজন হয়। ব্লাড গ্রুপ ছিল এবি নেগেটিভ, খুবই রেয়ার ব্লাড গ্রুপ, ফলে সহজে পাওয়াও যাচ্ছে না। এমন সময় অয়ন এসে হাজির হয় হসপিটালে। সে মূলত এসেছিল তার বাবার চিকিৎসা সংক্রান্ত কিছু কাজ নিয়ে, কিন্তু সেখানে পর্ণাকে দেখে সে বুঝতে পারে কিছু একটা হয়েছে। পরে সেখানকার স্টাফদের থেকে সমস্ত ব্যাপারটা জেনে সে ঠিক করে কাউকে না জানিয়ে ডক্টর প্রকাশ অর্থাৎ পর্ণার বাবাকে সে রক্ত দেবে, কারণ তার ব্লাড গ্রুপও এবি নেগেটিভ। সেই মতো সে পর্ণাকে আর তার বাড়ির লোককে কিছু না জানিয়েই রক্ত দেয় তার বাবাকে। যখন তারা ছোটাছুটি করছিল এদিক ওদিক রক্তের জন্য, ঠিক সেই সময় রক্তটা দিয়ে দেয় অয়ন। অয়ন রক্ত দিয়ে চলে গেলে পর্ণারা যখন রক্ত না পেয়ে হতাশ হয়ে হসপিটালে ফিরে আসে, তখন তারা জানতে পারে কোনো এক সহৃদয় ব্যক্তি রক্ত দিয়ে গেছে, যার জন্য সঠিক সময় তার বাবাকে বাঁচানো গেছে। এরকম মানুষকে সামনে দেখতে পেল না, এই জন্য পর্ণার খুব আফসোস হয়েছিল। কিন্তু এই মানুষটি কে ছিল পর্ণারা কেউই সেটা বুঝতে পারে না। তবে যেই হোক, সে যে তাদের শুভাকাঙ্ক্ষী এটা আর বলার বাকি রাখে। পর্ণার বাবাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার পর কেটে গেছে আরো 1 সপ্তাহ। পর্ণার বাবা বাড়ি ফিরে থেকে পর্ণাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন যে জেদ ধরে না থাকতে, যে চলে যাওয়ার সে চলে গেছে। পর্ণাও বাবাকে মুখের উপরে শুনিয়ে দিয়েছে যে তার জন্যই তো অয়ন আজ নেই তার জীবন, তাই সে তার বাবাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। নিজের মেয়ের মুখে এরকম কথা শুনে তার বাবা একদিকে যেরকম আঘাত পান, তেমনি ক্ষোভে ফেটে পড়েন অয়নের বিরুদ্ধে। এই ছেলে কি জাদু করেছে তার মেয়ের ওপরে? কে জানে, তার মেয়ে তার কথা শুনতেই রাজি নয়। না, এভাবে চলবে না। এবারে এই ছেলেকে একেবারের জন্য রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। মনে মনে এই পরিকল্পনাই করলেন তিনি। যদিও তিনি একজন ডাক্তার, মানুষের প্রাণ বাঁচানোই তার কাজ, কিন্তু নিজের মেয়ের ভালোর জন্য আর একজনের জীবন নিতে দুবার ভাববেন। সেই মতো তিনি কথা বললেন এলাকার ত্রাস মস্তান বাপির সাথে। বাপিকে তিনি অয়নকে মারার জন্য টাকা দিলেন, আর মনে মনে খুশি হলেন এই ভেবে যে অয়ন পৃথিবী ছেড়ে চলে গেলে তখন কোনো না কোনো ভাবে মেয়েকে তিনি বোঝাতে পারবেন বিয়ের জন্য। পর্ণা তার বাবা যে হসপিটালে ভর্তি ছিল সেখানে গিয়ে অনেক কষ্টে আসল খবরটা জোগাড় করেছে যে সেই দিন যে লোকটা নিজে এগিয়ে এসে তার বাবাকে রক্ত দিয়েছিল সে আর কেউ নয়, সে অয়ন। এই কথাটা শুনে পর্ণা নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। যে লোকটার জন্য তাদের দুজনের এতদিনের সম্পর্ক নষ্ট হয়ে গেল, সেই লোকটার বিপদের দিনে অয়ন এসে তাকে রক্ত দিয়ে কেন বাঁচাবে? তারপরেই তার মনে পড়ে যায় অয়নের স্বভাবের কথা। সে যে কারোর দুঃখ
দেখতে পারে না, অথচ তার নিজের জীবনটায় যে দুঃখে কষ্টে ভরা। তবে এই কথা পর্ণা তার বাড়ির কাউকেই জানিয়েছিল না, কারণ জানিয়ে তো কোনো লাভ নেই। তাদের মধ্যে যা ছিল তা সবই শেষ হয়ে গেছে, আর এর জন্য একমাত্র দায়ী তার বাবা। কিন্তু সেই দিন সকালে তার বাবা যখন তাকে রীতিমতো শাসাচ্ছিল বিয়ে করার জন্য, তখন আর পর্ণা নিজেকে সামলে রাখতে পারেনি। সে বলে দেয় সব কথা। তুমি কি মনে করেছো নিজেকে? তুমি তুমি যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে? আমি তোমার হাতের পুতুল? এমনি তুমি ইচ্ছে করে আমার সাথে অয়নের সম্পর্কটা নষ্ট করে, আর এখন আমার মতের বিরুদ্ধে গিয়ে আমাকে জোর করে বিয়ে দিতে চাইছো? ছি, তোমাকে বাবা বলতে আমার লজ্জা হচ্ছে। ছাড় তো ওই ছেলের কথা। বেঁচে গেছিস, ওই ছেলে তোর ঘাট থেকে নেমে গিয়েছে। বামুন হয়ে হাত বাড়ায় চাঁদের দিকে। দাঁড়া, ওর ব্যবস্থা ঠিক হয়ে যাবে। অয়ন ছিল বলেই না তুমি এখনো সুস্থ হয়ে চলাফেরা করতে পারছো বাবা। সেদিন তোমার জন্য যখন আমরা রক্তের খোঁজে এদিক ওদিক পাগলের মতো ছোটাছুটি করে বেড়াচ্ছিলাম, তখন অয়নই তোমাকে রক্ত দিয়ে প্রাণে বাঁচিয়েছে বাবা। কি কি বললি তুই? অয়ন রক্ত দিয়ে বাঁচিয়েছে আমাকে? এই তুই কি বললি মা? এ আমি কি করে ফেললাম? না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এ কি বাবা? বাবা কি হলো তোমার? এভাবে কাঁদছো কেন তুমি? হঠাৎ তো ভেঙে পড়লে কেন বাবা? মারে, আমাকে ক্ষমা করে দে মা। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। ভগবান আমায় কোনোদিনও ক্ষমা করবেন না, কোনোদিনও না। মানে কি করেছো তুমি? হঠাৎ পর্ণার ফোন বেজে ওঠে। ফোনে অয়নের নাম্বার। পর্ণা ফোন রিসিভ করতেই একটা অপরিচিত কণ্ঠ শুনতে পায় সে। হ্যালো, আমি কি পর্ণার সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? আর অয়নের ফোন আপনার কাছে কি করে? না, আপনি আমায় চিনবেন না, আমি আপনাকে চিনি না। আসলে এই ফোনটা যার, তাকে গুলি করা হয়েছে, রাস্তায় পড়ে কাঁতরাচ্ছিলেন। তো সেই সময় আমি আর আমার এক বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো সেই দৃশ্য দেখে আমরা ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। উনি এখন হসপিটালে ভর্তি আছেন। তবে ওনার ফোন থেকে ডায়াল লিস্টের একদম প্রথমে আপনার নাম্বারটাই পেলাম, তো সেই জন্যই ফোনটা করলাম। আপনি যদি ওনার পরিবারের কেউ হয়ে থাকেন তাহলে জলদি চলে আসুন হসপিটালে। ওনার হাতে হয়তো খুব বেশি সময় নেই। কথাটা শুনে পর্ণার হাত থেকে ফোনটা পড়ে যায়। তার মাথায় কিচ্ছু কাজ করছে না, সব অন্ধকার হয়ে যাচ্ছে তার চোখের সামনে। সে কি অজ্ঞান হয়ে যাবে? এ কি শুনলো সে? অয়নকে গুলি করা হয়েছে, কিন্তু কেন? কে করলো গুলিটা? পড়ে যেতে যেতেও সে নিজেকে সামনে নিল। না, এখন আগে তাকে অয়নের পাশে যেতে হবে। আর কিচ্ছু সে জানে না। পর্ণা কোনো রকমে জামা প্যান্ট বদলে বেরিয়ে গেল। ছুটতে লাগলো সে রাস্তা ধরে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মাথায় অয়নের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তগুলো ভেসে উঠছিল। হসপিটালে পৌঁছে অয়নের কেবিনের সামনে যেতেই সে স্তব্ধ হয়ে গেল। অয়নের কেবিন থেকে ডাক্তাররা বেরিয়ে আসছেন দেখে পর্ণা ছুটে যায় তাদের দিকে। অয়নের কন্ডিশন জিজ্ঞাসা করলে তারা মাথা নিচু করে ঘাড় নেড়ে চলে যান। এর অর্থ পর্ণার কাছে এখন স্পষ্ট, কিন্তু
সে যে মেনে নিতে পারছে না এটা। অয়নকে ছাড়া সে বাঁচবে কিভাবে? তাও সে অতি ধীর পায়ে কেবিনের ভেতরে ঢোকে, যেখানে অয়ন শুয়ে আছে। অয়নের বুকটা ওঠানামা করছে হাঁপুড়ের মতো, অথচ কিছুক্ষণের মধ্যে সবকিছু শান্ত হয়ে যায়। অয়নের কাছে গিয়ে তার বিছানায় তার পাশে বসে পড়ে, তারপর কান্না ভেজা গলায় ধীরে ধীরে তাকে ডাকে। অয়ন আস্তে আস্তে চোখ খোলে, তারপর অক্সিজেন মাস্ক মুখে থাকা অবস্থাতেই হাসে পর্ণাকে দেখে। এটা এটা কি হয়ে গেল অয়ন? কেন হলো? আমরা তো ঠিক করেছিলাম সারা জীবন একসাথে, দুজনের হাতে হাত রেখে দুজনের জন্য থাকবো। তাহলে তুমি কেন আমাকে একা করে দিয়ে চলে যাচ্ছ? এবার কি নিয়ে বাঁচবো আমি? আমার বাবা কিছুদিন আগে আমাকে বলেছিল, যাদেরকেই জীবনে ভালোবেসেছে তারাই বাবাকে ছেড়ে চলে গেছে। আমিও ঠিক তাই, জানো তো, শুধু পার্থক্য হচ্ছে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এবার আমাকেই সবকিছু ছেড়ে দূরে চলে যেতে হবে। না না, কোথাও যাবে না তুমি, কোথাও না। তুমি থাকবে, তুমি আমার কাছে থাকবে, কোথাও যেতে দেবো না তোমাকে আমি, কোথাও না। আমার সময় যে হয়ে এসেছে প্রণাম। আবার পরের জন্য দেখা হবে। অপেক্ষা করো আবার পরের জন্মে তুমি শুধু আমার কথাগুলো বলতে বলতেই অয়নের নিঃশ্বাস ফুরিয়ে আসে। সে পর্ণাকে ছেড়ে চলে যায় দূরে, অনেক দূরে। পর্ণা ভেঙে পড়ে কান্নায়, সাথে সাথে বাইরে অঝরে বৃষ্টি শুরু হয়। আকাশও আজ কাঁদছে, একটা পবিত্র সম্পর্কের এরকম দেখে। অয়নের মারা যাওয়ার পর কেটে গেছে 1 বছর। পর্ণা নিজের জীবনে এখন অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে, তবে অয়ন রয়ে গেছে তার হৃদয়ের একটা শূন্য স্থান হয়ে। অয়ন মারা যাওয়ার পর তার বাবার সমস্ত দেখাশোনার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। পর্ণার বাবা নিজের কৃতকর্মের সাজা নিজেই নিজেকে দিয়েছেন। নিজে থেকেই তিনি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করেছেন। তবে পর্ণা নিজেকে ডুবিয়ে রাখেনি দুঃখের মধ্যে। সে নিজেকে মেলে ধরেছে। অয়ন যেভাবে বাঁচতে চাইতো, মানুষের পাশে থাকতে চেয়েছিল, সেও সেভাবেই জীবনকে উপভোগ করছে এখন। কারণ সে জানে অয়ন তাকে দেখছে সবসময়, সর্বক্ষণ, এবং তার খুশি থাকার মধ্যে দিয়ে অয়ন জীবিত রয়েছে এখন। আমরা আমাদের জীবনে যেরকম পরিকল্পনা করি সবসময় সেরকম হয় না। অনেক অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনকে ওলট পালট করে দিয়ে চলে যায়, দিয়ে যায় কিছু ক্ষত,
যা সারা জীবনেও ভরাট করা সম্ভব নয়। কিন্তু এতে থেমে থাকলে চলে না, সবকিছুকে মেনে নিয়েই এগিয়ে চলতে হয়। এটাই জীবনের মূল সত্য। তাই রবি ঠাকুরের কথা মতো এটাই বলা যায় যে মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। আপনারা এতক্ষণ শুনছিলেন কৌস্তব দাসের কলমে দমকা বাতাসের ক্ষত। গল্প পাঠে এবং অয়নের চরিত্রে ছিলাম আমি, তুষার। পর্ণার চরিত্রে ছিল অঙ্কিতা, অয়নের বাবার চরিত্রে কৌস্তব, পর্ণার বাবার চরিত্রে সোহম। ভিডিও এডিটিং এবং শব্দগ্রহণ করেছে অর্ঘ্য। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে আবারও একটা নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। টাটা।